যুদ্ধের প্রশ্নে বরাবরই বাংলাদেশে একটি অঘোষিত ঐক্যমত রয়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ যে খুব যুদ্ধ পছন্দ করে তা নয়, যুদ্ধের বিষয়ে তারা এক ধরনের একমত আছে, যেই মত পথেরই হোক। তবে একটি পর্যবেক্ষণ বা তাৎপর্যের জায়গা থেকে যদি দেখা যায়, এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই সম্ভবত একমাত্র দেশ, সম্ভবত না আসলে একমাত্র দেশই, যেই দেশের জন্মটা হয়েছে একটি সামরিক যুদ্ধের মাধ্যমে, এবং যুদ্ধ করেই সেই দেশ, যদিও যুদ্ধটা এমন না যে বাংলাদেশ নিজে শুরু করেছিল বা এই জনগোষ্ঠী শুরু করেছিল। এই কথাটির এই তাৎপর্যটি তোলার কারণ হলো যে ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে আমরা আজকে যে বিষয়টি রেখেছি সেটা পাক ভারত অস্থিরতা ও মিয়ানমারে করিডোর। এই বিষয়টি সামনে আনার কারণ হলো, আমরা বলছি না যে বাংলাদেশে কোনো যুদ্ধের জায়গা, কিন্তু ঠিক বাংলাদেশের পাশে এবং বাংলাদেশের সবচেয়ে কাছের দুটি দেশে যদি এরকমের এক ধরনের অস্থিরতা থাকে, এবং মিয়ানমারে তো অস্থিরতা চলছেই, সেই অবস্থায় বাংলাদেশ আসলে কোন পরিস্থিতিতে যাবে সেই প্রভাব আলোচনা করা। এবং আরও একটি বিষয় সামনে আনা যায়, সেটি হলো যে এই জায়গাতে বাংলাদেশ আসলে কিভাবে মোকাবেলা করবে। কারণ আমরা গেল 15 বছরের যে ধরনের কূটনীতি আমরা দেখেছি, আমি জানি না সেই সময়কার যে বক্তব্যগুলো আমরা দেখতাম, বা যে সবার সাথে বন্ধুত্ব, বা সেই জায়গাতে আমরা কতটা বন্ধুত্বের জায়গা ছিল, নাকি বন্ধুত্বের জায়গায় আমরা কতটা লাভবান ছিলাম কূটনৈতিক ভাষায়, সেই জায়গাটা অবশ্যই ইতিহাসে একসময় অনেক বেশি গবেষণার বিষয় হিসেবে দাঁড়াবে। যাই হোক, আমাদের এই পাক ভারত অস্থিরতা মিয়ানমারে করিডোর, আজকে ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারের এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান, আপনাকে স্বাগত, এবং সামরিক বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর আশরাফুজ্জামান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতোই আমরা শিরোনামগুলো দেখে আসবো, শিরোনামগুলো দেখে আলোচনা শুরু করব। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া, অভ্যর্থনা জানাতে প্রস্তুত নেতাকর্মী, নগরবাসীকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধ। কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। আগামী বছর এপ্রিলের মধ্যেই নির্বাচন চায় জামায়াত, দেশ বহুমুখী সংকটে উত্তরণের প্রয়োজন ইস্পাত কঠিন ঐক্য, মন্তব্য হেফাজত আমিরের। নির্ধারিত সময়েই জাতীয় সনদ, মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার আহ্বান আলী রিয়াজের। কালো টাকার মালিকরা এখনো গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায়, মন্তব্য মাহমুদুর রহমানের। বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে 16 ধাপে গিয়েছে বাংলাদেশ। এবং চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু, 419 যাত্রী নিয়ে মদিনা গেল বিমানের প্রথম ফ্লাইট, মোট 17 ফ্লাইটে যাবে 7,000-এর বেশি হজ যাত্রী। দর্শক, শুনছিলেন শিরোনাম। বরাবরের মতো ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার আজকেও বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে এই বিষয়ে সেখানে কমেন্ট করতে পারেন, পরামর্শ জানাতে পারেন, আপনাদের কিছু জানতে চাওয়া থাকলে আমাদের অতিথিদের কাছে সেটিও বলতে পারেন। অধ্যাপক এম শহীদুজ্জামান, আপনাকে দিয়েই শুরু করতে চাই, এবং বিষয়টি আসলে আমাদের এখানে সবচেয়ে বেশি এই মানে আলোচনার ক্ষমতা রাখেন আপনি এই বিষয়ের। আমি একটু মানে একদম আম জনতার মতো করেই জানতে চাই যে পাক ভারত অস্থিরতাটা তো বোঝাই যায়, কারণ পাকিস্তান ভারত যুদ্ধের ময়দান আর ক্রিকেটের ময়দান আমরা দেখেছি যে এটা একটি এক ধরনের বিষয়। কিন্তু আমি মিয়ানমারের যে করিডোর, আমাদের সাধারণ চোখে, সাদা চোখে তো আমরা মিয়ানমারে একটা করিডোর না থাকলে ওই দেশের রোহিঙ্গারা আমাদের দেশে আসলো কেন? হ্যাঁ, এটি অঘোষিত করিডোর। তো আমি আপনাকে জানতে চাই যে সাধারণ মানুষের জায়গা থেকে এই মিয়ানমারের করিডোর জিনিসটা কি, এটি আসলে কি, এটার কাজ কি, এটা কেন হবে বা কি কারণে হবে, বা কারা দিচ্ছে, কারা চাচ্ছে, কারা এটার কথা? মূলত এটা যে ওখানে যে দুর্ভিক্ষ কবলিত মানুষ, অভাব চারদিক থেকে আটকে রেখেছে ওই মায়ানমারের সেন্ট্রাল গভর্নমেন্ট রেজিম, মিলিটারি রেজিম, তারা আবদ্ধ করে রেখেছে। বাইরে থেকে সাপ্লাইজও আসে না, এমনকি উইদিন মায়ানমার অন্যান্য স্টেট থেকেও সাপ্লাই সেখানে যাওয়া বন্ধ করে দিয়েছে। যদিও আমরা জানি যে মায়ানমার শাসকরা একেবারে পরাভূত হচ্ছে,
কিন্তু তারপরেও তারা আরাকান আর্মি রাখাইন পপুলেশনকে এভাবে আইসোলেট করছে। দ্যাট ইজ দ্য নিউজ। হ্যাঁ, এখন আপনার তাদেরকে খাবার ও সাপ্লাইজ দেবার জন্য জাতিসংঘ একটা উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগটা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের থেকেই এটা পাঠানোটা সবচেয়ে সহজ এবং বাস্তবধর্মী। এই পৌঁছিয়ে দেওয়ার ব্যাপারটা যে যে রাস্তা দিয়ে তারা সামনে এগোবে বা যেসব ডেস্টিনেশনগুলোতে তারা পৌঁছে দেবে, ওটাকেই আমরা বলছি করিডোর। এখন করিডোর বলতে যে ওই সরল রাস্তা থাকবে সেরকম কিছু না, কারণ আমাদের এখান থেকে আরাকানে ঢুকলেই তারপরে কিছু কয়েক শত মাইল গেলেই কিন্তু আরাকান পর্বতমালা, কালাদান নদী, তারপর ওই পারে আরাকানের বাকি অংশ। কাজেই বলতে গেলে বাংলাদেশের সাথে সন্নিকটে যে অঞ্চলটুকু আরাকানের, তা আলাদা হয়ে যাচ্ছে আরাকান এখন পর্বতমালা পর্যন্ত দ্বারা। কি নির্ণয় হয়েছে যে সম্ভাব্য কোন স্থানগুলোতে এই করিডোরের গেট হতে পারে? কোনো কিছুই নির্ণয় করা হয়নি, কোনো কিছুই এখনো আমরা জানি না। শুধু এটুকু জানি যে এইটা সিম্বলিক, জাতিসংঘে নিয়ে যে যাবে এবং পৌঁছে দেবে। যেটা আসল বাস্তবতা হচ্ছে ওই আরাকান অঞ্চলটা, ওইখানে রোহিঙ্গাদেরকে আলটিমেটলি ফেরত পাঠাতে হবে। এবং আমি মনে করি পুরো উদ্যোগটাই হচ্ছে এখানে জাতিসংঘের মুখ্য ভূমিকা, কিন্তু জাতিসংঘর এই ইনিশিয়েটিভের পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট। বার্মা অ্যাক্ট হচ্ছে যে এই আরাকানে একটা যদি এটা বিচ্ছিন্ন হতে হয়। আমি আপনাকে বলি, আমার একটা 5 নাম্বার প্রশ্নই ছিল, আপনি এটি প্রশ্ন করার আগেই বলে দিলেন। করিডোর কি আসলে জাতিসংঘের কথাই হচ্ছে নাকি যুক্তরাষ্ট্রের হাত আছে এখানে? যুক্তরাষ্ট্রের হাত আছে নিশ্চিন্ত। জাতিসংঘ তো একটা ইনস্টিটিউশন, কিন্তু এইসব ইনিশিয়েটিভগুলো বেসিক্যালি আসে বেশিরভাগ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ইনিশিয়েটিভে। ব্রিটেনের সাপোর্ট থাকে বা এমনকি অন্যান্য ফ্রান্সেরও হয়তো সাপোর্ট থাকে। কিন্তু আমরা তো যুক্তরাষ্ট্রের এই যে ধরেন মেক্সিকো, এই যে ধরেন কিউবা, আমরা কথা বলছিলাম পানামা, এই সব জায়গায় যুক্তরাষ্ট্রের যেই অবস্থান, সেই জায়গা থেকে আমরা যে কিছুটা ভয়ও পাই আসলে, যেভাবে যে আলোচনাটা আসছে, সেই জায়গাটা কিভাবে ব্যাখ্যা করবেন? যুক্তরাষ্ট্র কি এখানে কি করবে আসলে? এটা করিডোরটা কেন প্রয়োজন হলো কেন হঠাৎ করে? যুক্তরাষ্ট্রে এটা তাদের কংগ্রেসে 90s-এ পাস্ট হয়েছে। এটা অনেক পুরনো রেজলিউশন, বার্মা অ্যাক্ট। 40-এর দশকের শেষে যখন মায়ানমারের এই ছোট ছোট বার্মা অর্থ ছিল আলাদা আলাদা ইউনিয়নে জয়েন করেছে, শান, ক্যারেন, কাচিন, এরা সব, তখন এদের ডিসিশন ছিল যে 10 বছর পর যদি আলাদা হতে চায় আলাদা হয়ে যাবে। তো ওয়াই বাংলাদেশ, ওয়াই নট গো ফর ইন্ডিয়া? ভারত তো যুক্তরাষ্ট্রের খুব পছন্দের দেশ। এটাই বিউটি, আমরা একটা অর্জন করেছি। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে, রিপাবলিকান ডেমোক্রেটসরা পার্লামেন্টে কংগ্রেসে পাশ করেছে যে এই আরাকানকে বা পুরা মায়ানমারকে সেখানে যদি বিচ্ছিন্নতা হয়, ভেঙে পড়তে যায়, তাহলে আমেরিকা সেখানে অবশ্যই উদ্যোগ নেবে, হয় গণতন্ত্র ফিরিয়ে এনে একত্রিত করবে, কিন্তু যদি একত্রিত না থাকতে পারে তাহলে এই যে আরাকানটা যেটা সবচেয়ে সম্পদশালী, এখানে আমেরিকা তার ইনফ্লুয়েন্স এমনভাবে কায়েম করবে, সেটাকে আলাদা করে বাংলাদেশ ও জাস্ট একটু শেষ করে নিই, বাংলাদেশ ও রাখাইনদের ইনভলভ করে আমেরিকা সেই রিসোর্সেসগুলো আদায় করবে। আমার মনে হয় এর চেয়ে সোনালি সুযোগ বাংলাদেশের জন্য আর রিসেন্ট ইয়ার্সে আসে নাই। আমাদের তো লিবেনসরম মানে লিভিং স্পেস দরকার। আমেরিকান সেনেটর একজন অনেক আগে বলেছিল যে এই যে রাখাইন রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিচ্ছে, রোহিঙ্গাদেরকে ওরা যদি ফেরত না নেয় তাহলে আমরা ওই আরাকানকে আলাদা করে বাংলাদেশের সাথে সংযুক্ত করে দিব। এটা তখন আমরা অনেক হালকাভাবে নিয়েছিলাম, কিন্তু ওই সেনেটর, বৃদ্ধ সেনেটর কিন্তু এমনিতেই বলে নাই, তার ভিতরে অনেকাংশে একটা কমন সেন্স কাজ করছে। এবং আমার মনে হয় এখানে প্রচণ্ড নৈতিকতা রয়েছে, যে এই যে দেখেন রোহিঙ্গারা যারা সেই 700-800 বছর ধরে ওইখানে রয়েছে, আজকে এই রাখাইনরা তারা এত সাকসেসফুল হচ্ছে, আরাকান আর্মি এখন বলছে, প্রথমে কিন্তু বলছিল যে আমরা এদের সবার কাছে মাপ চাই, রোহিঙ্গাদের উপর অনেক অত্যাচার হয়েছে, তারা আমাদের মতো অধিকার পাবে, তাদের সমস্ত কিছু। আমরা কে বলেছিল এটা? অং সান সুকি, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, এবং তার পাশাপাশি
এই আরাকান আর্মি যখন ফর্মড হয় তার নেতৃত্ব বলেছিল যে আমরা ওদেরকে সিটিজেন হিসাবে সমস্ত যতই ওরা সাকসেস অর্জন করছে ততই তাদের দূরত্ব বেড়ে গিয়েছে এবং এরা যে কতখানি এখন কি সুযোগ রোহিঙ্গাদেরকে, সন্ধানী। আরাকান আর্মিও রোহিঙ্গাদেরকে নিতে চায় না? নিতে তো চাই না, রোহিঙ্গা শব্দটাই ব্যবহার করবে না। এবং আমার বিশ্বাস এখানে আমেরিকার যতই দোষ থাকুক, যতই তারা আফগানিস্তান বলেন, ভিয়েতনাম বলেন, সব জায়গায় যতই অন্যায়, আপনি যে একটা মিনিট শুরু, এইখানে তারা রোহিঙ্গাদের ব্যাপারে জেনুইনলি সিম্প্যাথেটিক, ঠিক যেমন ভারত আমাদের গণতন্ত্র। আমেরিকা সিম্প্যাথেটিক? হ্যাঁ, আমেরিকা, আমি মনে করি এটা, অন্যদের আচ্ছা, দ্বিমত আমি করতে একটু পারে। বললেন, আপনি যে সবাই সোনালী সুযোগের কথা বললেন, হ্যাঁ। এই সোনালী সুযোগে মানে বিষয়টা এমন যে বাংলাদেশ তো ছোট দেশ, আমরা এই যে গেল 15 বছরে একটা সরকারকে দেখলাম যে বন্ধুত্বের নামে, ভারত অবশ্যই বন্ধু, কিন্তু বন্ধুত্বের নামে কেমন কূটনীতি ছিল, আবার সেই ভারতের জায়গায় ভারত গেল, এবার আবার যুক্তরাষ্ট্র, আমরা তো আমাদের মতো করে এগোচ্ছি, কিন্তু আপনি এই সোনালী সুযোগটা কি? এখানে কি এই যে ইনফ্লুয়েন্সের কথা বললেন, এখানে কি মার্কিন সৈন্য আসবে? তাহলে ইনফ্লুয়েন্স হবে কিভাবে? মার্কিন সৈন্য একটা সাপোর্ট দেবে, প্রযুক্তিগত সামরিক সাপোর্ট দেবে। আমার এই যেটা যে শোনা যাচ্ছে। আমরা যে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমার যে সলিডারিটি, এর মধ্যে মার্কিন সৈন্য চলে আসবে? না না না, মার্কিন সৈন্য ওইভাবে আসবে না। মার্কিন বার্মা অ্যাক্টে তারা চাইছে যে, অনেক আগে থেকেই কিন্তু আমার ব্যাচমেট যে আর্মিতে ছিল আপনার অনেক আগে, এবং এই যে একটা সময় ছিল যে আমেরিকা বাংলাদেশে কখনো মিলিটারি কু সাপোর্ট করেনি, এবং একজন ওদের ডিফেন্স অ্যাডভাইজার বলছিল যে একে আমরা সেনাবাহিনীকে কন্ট্রোভার্সিয়াল করতে চাই না, আমরা চাই একটা বৃহত্তর দায়িত্বে তাদের অর্পণ করতে। এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মাধ্যমে আরাকানে আহ্বান করেছে, এর মাধ্যমে আমরা কিন্তু রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়া, আমেরিকান চাপ, আমেরিকান শক্তি সব কিছু মিলিয়ে আরাকানে কিন্তু মায়ানমার বাংলাদেশের সামরিক বাহিনীর একটা স্থায়ী পদচিহ্ন হতে পারে। বুঝতে পেরেছি। সেই সুযোগটা আমরা হারাতে চাই না। আমাদের মেজর জামানের কাছে আসতে চাই। স্যার যেটা বলল, স্যারের অনেক ধরনের গবেষণার চোখ আছে, তার অবজারভেশন আছে এবং দূরদর্শী চিন্তা আছে, সেই জায়গা থেকে তিনি এটাকে একটি সোনালী সুযোগ দেখছেন। আমি আপনাকে সামরিক চোখে আপনার কাছে জানতে চাই, দীর্ঘ সময় সামরিক বাহিনীতে ছিলেন এবং আপনি পার্বত্য চট্টগ্রামে কাজ করেছেন, এটার মেরিটস অ্যান্ড ডিমেরিটস সামরিক চোখে। আপনাকে ধন্যবাদ, শুধু দর্শক শ্রোতামণ্ডলী আপনাকে ধন্যবাদ, আমার সহালোচক আপনাকে সালাম। বিষয়টা হচ্ছে যে আপনি যদি আমাদের মায়ানমারের সাথে আমাদের যে সীমান্তটা, তো তারও আগে বলে রাখি, যে কোনো দেশের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কটা সবসময় পারদটা ওঠানামা করে, এবং আমাদের গত 15 বছর 8 মাস সময়টা আমাদের জন্য সবচেয়ে, এবং তারও আগে ইফতেখার চৌধুরী, আমি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, উনি বলছিলেন যে ভারত বাংলাদেশের সম্পর্কটা এমন উচ্চতায় নিয়ে যাবো যাতে কেউ নামাতে না পারে। আমার মনে হয় সেখান থেকেই শুরু। তো আমরা কিন্তু মায়ানমারের প্রতি, অর্থাৎ মায়ানমার সাথে ওরকম আমরা গুরুত্ব দিই নাই। এখন রাখাইন ইস্যুটা আসছে এবং সঙ্গতভাবে মায়ানমারটাও আসবে। এই রাখাইন রাষ্ট্রের আপনার মোটামুটি তাদের আয়তন হচ্ছে আমাদের দেশের 4 ভাগের 1 ভাগ, 36,778 বর্গ কিলোমিটার। এবং আমাদের সাথে যে সীমান্তটা আছে, সেই সীমান্তটা এই 207 কিলোমিটার যে আমাদের ল্যান্ড বর্ডার আছে, এই পুরাটাই হচ্ছে আপনার ইয়ের সাথে, মানে রাখাইনের সাথে। সুতরাং মানে মিয়ানমারে শুধুমাত্র রাখাইনের সাথে, রাখাইন, রাইট, অন্য কোনো প্রদেশের সাথে আমাদের স্থল সীমান্ত নেই। অর্থাৎ না, চীন স্টেট উত্তর দিকে সামান্য একটু ওর ধর্তব্যের মধ্যে না। এখন ঘটনা হচ্ছে যে মংডু কি রাখাইনে, মংডু শহরটা রাখাইনে। জি জি জি। এখন হচ্ছে কি, তো এখন মায়ানমারের আপনি যদি খেয়াল করেন যে বিশেষ করে 1962 সালের জেনারেল নেউইন ক্ষমতায় আসার পর থেকে আপনার মায়ানমারের আপনার 14টা প্রভিন্স, তার মধ্যে 7টা হচ্ছে স্টেট বলে, আর বাকি 7টাকে ডিভিশন বলে। এখন এই বিভিন্ন প্রদেশগুলো তারা বিচ্ছিন্নভাবে তারা নিজের
অনেকটা স্বায়ত্তশাসন কায়েম করেছে। এটা চীনের সাথে সংলগ্ন আছে, চীন, তারপরে ওদিকে আপনার থাইল্যান্ডের সাথে আছে। তো আস্তে আস্তে মানে মায়ানমার সরকারের যে কেন্দ্রীয় যে শাসন বা তাদের যে প্রশাসনিক যে হাত, এটা অনেক সীমিত হয়ে গেছে ওভার দি ইয়ার্স, আর বিশেষ করে বর্তমান সময়ে। এই সুযোগে রাখাইন, অন্যান্য রাখাইন স্টেটের এখন যে আরাকান আর্মি যারা প্রায় মানে 80%-এর উপরে, কেউ কেউ বলে 90%, শুধুমাত্র 3টা বড় শহর এখন সরকারের ইয়েটা আসছে। এখন এই 3টা শহর আপনার কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে আছে। এটা আবার এই যে আপনার মানবিক করিডোরের কথা বলা হচ্ছে সেটার সাথে সম্পর্কিত, কারণ ওইটা যে পোর্ট ফ্যাসিলিটি দিয়ে ওদিকে যে যাবে সেই সুযোগটা নাই, এখনো আসে নাই। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা দখলে এখন ওই 3টা শহর আছে। আচ্ছা, এখন সামরিক দৃষ্টিকোণ থেকে প্রথমত হচ্ছে যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক শুধু সামরিক সম্পর্কের উপর নির্ভর করে না, সেখানে বাণিজ্য, অর্থনীতি, সামরিক, তারপরে দুই পাশের জনগণের আদান প্রদান, সংস্কৃতি, এগুলোর অনেক কিছু উপাদান আছে। আমি যদি একটু সরাসরিতে আসি, যে আমি দুটো শব্দ বলি, সেটি হলো যে এই যে যদি স্যার যেটা বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য এক ধরনের সাপোর্ট দেওয়ার জন্য থাকবে, এই মার্কিন যুক্তরাষ্ট্রের, আমরা স্যারের কাছেও আসবো এটা এই প্রশ্ন নিয়ে, এই মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের এই অবস্থানটাকে আমরা ইন্টারভেনশন বলবো না ইনভেশন বলবো? এটা কোনোটাই না। কেন কোনোটাই না? কোনোটা কি জানেন, আমি বলি আপনাকে। দেখেন, এই যে আপনি যখন আমেরিকান সাহায্যের কথা বললেন, 1991 সালে 29শে মে বিরাট সাইক্লোন হয়েছিল, ঘূর্ণিঝড়। হ্যাঁ, সেখানে গালফ থেকে মানে আমেরিকান ওয়ারশিপগুলো ফেরত যাচ্ছিল। তো এই ঘূর্ণিঝড়ের খবর পেয়ে তারা এসে আমাদেরকে প্রচুর উদ্ধার কাজে সাহায্য করছিল, মানবিক তারা সাহায্য দিয়েছে, প্লাস সাহায্যগুলো ওই উপদ্রুত এলাকায় পৌঁছাতে সাহায্য করেছে। তো এখন সেটাতে আপনি যদি বলতেন যে না, তখন তো আমেরিকান সৈন্য বাংলাদেশে আসছিল, আপনি যদি বলতে পারতেন যে আপনার আসার দরকার নেই, শুধু কিছু জিনিস দিলে হবে, আমরা আমাদের ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছে দিব। ওই চিনুক হেলিকপ্টার অনেক একসাথে ওজন দিতে পারে, রাইট, এবং একটা বোধহয় ক্রাশও করেছিল এই অপারেশনের সময়। তাহলে সেই সময় লেগেছে আমাদেরকে। স্যার কি মনে করেন, এটা ইন্টারভেনশন না ইনভেশন? মোটেও ইন্টারভেনশন না। ইন্টারভেনশন যদি হয়ে থাকে, হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন শব্দটা ব্যবহার করতে পারেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অনেক আগে থেকেই বাংলাদেশের সাথে সংযোগ রেখেছে। প্রায় 20 বছর ধরে তারা প্ল্যান করে এসছে। বাংলাদেশের সামরিক বাহিনী আগে থেকে প্ল্যান করে এসেছে যে বাংলাদেশে এরকম একটা অবস্থানে যাবে তারা। এই যে বার্মা অ্যাক্ট যখন সাইন্ড হয়েছে নতুন করে 90-এর দশকে, তখনই তারা চিন্তা করছে যে সবচেয়ে উপযোগী দেশ হচ্ছে বাংলাদেশে। একজন মার্কিন সামরিক কমান্ডার আমার সাথে একটা প্যামসের প্যাসিফিক মিটিং, যেখানে আমাকে বলছিল সন্ধ্যার সময় একটা আলোচনায় যে ভাই, এই যে আশেপাশে দেশগুলো আছে, তোমাদের সাথে আমরা সবচেয়ে ইজিলি কমিউনিকেট করতে পারি, আমরা তোমাদের সাথে কথা বললে কনফিডেন্স পাই, কিন্তু ভারতের সাথে, শ্রীলঙ্কার সাথে, এতদিন যে ভারতের সাথে তাদের এক ধরনের সম্পর্ক, বন্ধুত্ব, সেটা কি ভারতের সাথে মোটেও বিশ্বাসের সম্পর্ক নেই। ভারত আপনি দেখেন, ওই যে রাশিয়ার সাথে সুযোগ নিচ্ছে, SS-400 কিনছে, আমেরিকা বারবার মানা করছে যে এটা আমাদের প্রযুক্তির সাথে ওদের প্রযুক্তির সংঘাত ঘটবে, এটা কিনবেন না আপনারা, তাও ডিফাই করছে। আপনি জানেন না, এই যে কিছুদিন আগে ভারতীয়দের ট্রাম্প আসার পরে হাত করা লাগায়া প্লেনে উঠায়া শত শত বৃদ্ধ প্রৌঢ় ভারতীয়দেরকে পাঠিয়ে দিচ্ছে ইন্ডিয়াতে, এবং ওই হাত করা খুলে নাই। ইন্ডিয়া বারবার রিকোয়েস্ট করছে। এই হচ্ছে ভারতের প্রতি ওদের মনোভাব, দুই রকমের মনোভাব। আমরা বাংলাদেশের মানুষদের প্রতি তারা শ্রদ্ধাশীল। আমি এটুকু মনে করি, আমাদের এখানে যতই খারাপ কথা বলুক আমেরিকার সাথে, রোহিঙ্গাদের এই যে এতগুলা বছর কোনো দেশ টাকা পয়সা দেয় নাই, এই আমেরিকাই টাকা পয়সা কোটি কোটি ডলার ট্যাক্স পেয়ারের টাকা দিয়া রোহিঙ্গাদেরকে খাওয়াইছে, পড়াইছে। আমার খুব কষ্ট লাগে, আমারই এক কলিগ, একজন ফর্মার অ্যাম্বাসেডার, সেই টিভি টকশোতে বলছে যে আমেরিকানরা সবসময় আফগানিস্তানে বেইমানি করছে, ভিয়েতনামে বেইমানি, যেখানেই যায় তারা বেইমানি করে, এখানেও তারা বেইমানি। অথচ এই আওয়ামী লীগ সমর্থক এই রাষ্ট্রদূত
তিনি কি জানেন যে 18 সাল থেকে প্রত্যেকটা বছর আওয়ামী লীগ আমলেই রোহিঙ্গাদেরকে যদি খাওয়াতো, পড়াতো, এইসব না করতো আমেরিকা, কি অবস্থা হইতো তখন? আওয়ামী লীগের কেউ, চায়না তো ফিরেও তাকায়নি রোহিঙ্গাদের দিকে। কাজেই আমার মনে হয় যে আমেরিকা তো সিনসিয়ার এই ব্যাপারে। অতীতের আচরণ দেখে বুঝতে পারি, অথচ আমাদের এখানে একটা হঠাৎ দিয়ে সংসদে আনতে হবে এই বিষয়টা। আপনি কেমনে সংসদে আনবেন? আপনি যখন সামরিক পদক্ষেপ নেবেন, আমার ভাই তো সামরিক বাহিনী, উনি আমার চেয়ে ভালো জানবেন, when the iron is hot তখনই তো আপনি আঘাত করবেন। জি। আরাকান আর্মি এখন জিততেছে, আমাদের দেশে ইউনিস সাহেব আছে। আইডিয়াল টাইম ফর আমেরিকা যে আরাকানে যদি বাংলাদেশের সামরিক বাহিনীর উপর আমেরিকার অনেক আস্থা, পিস কিপিং এ বাংলাদেশ অনেক স্যার, ভালো আমরা করছে। একটা এবং বিরতির সময় হয়েছে। একটা লাস্ট সেন্টেন্স, আমাদের সেনাবাহিনী যদি আরাকানে যায় এদের জন্য কিচ্ছু না, কোনো কঠিন ব্যাপার না। আমি আমার বন্ধু যারা ছাত্রও ছিল সব বলে যে আরাকান আর্মির সাথে ডিল করা আমাদের কোনো ব্যাপারই না, জি। ইজিলি আমরা আমি সেখানে ছোট্ট পুরো একটা নিয়ন্ত্রণ বিরতি নিয়ে নেব। আসবো। দর্শক, আপনারা দেখছিলেন ইস্পাহানি মির্জাপুর জিরোয়ার। আমাদের আজকের বিষয় পাক ভারত অস্থিরতা এবং মিয়ানমারে করিডোর। আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতির শেষে আবারও আলোচনায় যুক্ত হব। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। কথা বলছিলাম পাক ভারত অস্থিরতা এবং মিয়ানমারে করিডোর এই বিষয়ে। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা চাইলে সেখানে কমেন্টে আপনাদের মতামত, পরামর্শ জানতে পারেন। আমি মেজর জামানের কাছে আসবো এবং তারপর স্যারের কাছে থাকবো। আমি আসলে মানে বিভিন্ন আশঙ্কার কথাই বলতে চাই। বাংলাদেশ কি আসলে এক ধরনের প্রক্সি ওয়ারের মধ্যে পড়ে যাবে না? কারণ এই কারণে আমি একটু খুলেই বলি, স্যার নিজেও বুঝবেন। আপনি এখানে ভারত আছে, এখানে চীন আছে, আমরা ছোট দেশ। আপনি ভারতকে ডিনাই করলে, ভারতকে পাত্তাই দিলেন না, আর চীন মিয়ানমারের মধ্যে তো এক ধরনের সম্পর্ক রয়েছে। এর মধ্যে আপনি এসে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিলেন, এবং মিয়ানমার সেনাবাহিনী কিভাবে নিবে এই জিনিসটা, সেটাও তো আমরা বুঝতে পারছি না। এবং সেই পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী কি কাজ করবে এবং ভারত তখন আমাদের সঙ্গে কি আচরণ করবে, সেই জায়গা থেকে আপনার সামরিক চোখ কি বলে? সামরিক বিশেষজ্ঞ হিসেবে আপনার কি মনে করেন? ভাই সাহেব, আমি বলি আপনাকে, দেখেন, চীন এবং ভারত বৈরী সম্পর্ক, কিন্তু অর্থনৈতিক সম্পর্ক ঠিকই চলমান। 100 বিলিয়নের উপরে টোটাল ট্রেড, তার ভিতরে 70 বিলিয়ন হচ্ছে ভারত আমদানি করে চীন থেকে, আর 30 বিলিয়ন তারা ভারত রপ্তানি করে চীনে। তো এই প্রত্যেক জায়গায় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন জেনারেল কোনো অ্যাপ্রোচ হতে পারে না, এটা হচ্ছে কান্ট্রি স্পেসিফিক, এরিয়া স্পেসিফিক, এবং সেটাই হয়েছে। তো দেখেন, রাশিয়া তার ইন্টারেস্ট আছে, জাপানের ইন্টারেস্ট আছে, ফ্রান্সের মিনারেল নিয়ে তার ইন্টারেস্ট আছে, আমেরিকার ইন্টারেস্ট আছে, আবার এদিকে ভারতের ইন্টারেস্ট আছে, মানে মিয়ানমারের উপরে। মিয়ানমার, রাইট। এখন আমি বলি আপনাকে, চীন, আমি যতদূর বিভিন্ন সূত্র থেকে খবর নিয়েছি, এবং এটা আমার খুব এরিয়া অফ ইন্টারেস্ট, আমার যেহেতু আমার ডিপ্লয়মেন্ট এলাকার সাথে সংশ্লিষ্ট, আমি সবসময় খবর রাখার চেষ্টা করি। তো আপনার চীন কেন্দ্রীয় সরকারের সাথেও খেলছে, আবার রাখাইনদের সাথেও খেলছে। কারণ যখন দেখছে যে এ মানে আপনার তার যুদ্ধে তাদের অগ্রগতি হচ্ছে, তো দেখলো এর সাথে পুরোপুরি আমি যদি কেন্দ্রীয় সরকারের সাথে থাকি, তাহলে তো আমি এদিক থেকে আমি আউট হয়ে যাব। ভারত প্রথমে ওই মায়ানমারের সাথেই ছিল, কিন্তু অফ লেট চেষ্টা করেছে ইয়েদের সাথে, আরাকানের সাথে ইয়ে করার জন্য। এখন এই ক্ষেত্রে যেটা হয় কি, যে আগে আসে তার একটা অগ্রাধিকার থাকে। এখন আমি জিতছি, এখন আপনি আমার সাপোর্ট করছেন, সেক্ষেত্রে ভারতের একটি বিষয় পড়ছে, এটা হচ্ছে সত্যি কথা। এখানে আরেকটা খুব কথা, ওই যে স্বামী স্ত্রীর সম্পর্কের সূত্র ধরে বলছি, যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে কি বললেন, মায়ানমারের সংকট ইয়ের সাথে, ভারতের সাথে আলাপ করেছি। আগের জন বর্তমান না। উনি তো ওই চট্টগ্রামের হিন্দু একটা সভায় যে বলছে যে আমি
ভারতে বলেছি শেখ হাসিনাকে নির্বাচন, তো উনি এমনই বলতেন। এটা বলেছেন আপনার মোমেন সাহেব, আর এটা হাসান মাহমুদের কথা আমি বলছি। আচ্ছা আচ্ছা। মানে ওই যে 2024-এ নির্বাচিত হওয়ার পরে উনি এই কথা বলেছেন। তো এখন হচ্ছে কি, তো তখন আপনার ইন্ডিয়া একটু সত্যিকার অর্থে তারা একটু হচ্ছে ইন্ডিয়ার একটা হচ্ছে নেবার, প্লাস হচ্ছে ওই যে কালাডার মাল্টিমোডাল প্রজেক্ট যেটা আছে। বুঝতে পেরেছি আমি। একটু কাইন্ডলি আমাকে একটু ইয়ে করে দেবেন। সো মাল্টিমোডাল যে প্রজেক্টের এগিয়ে নিতে হলে ওই রাখাইন তাদের লাগবেই এবং তাদের সাথে সম্পর্ক দরকার। এখন বাই দিস টাইমে ওনারা একটু দেরি করে ফেলেছেন। এখন বাংলাদেশকে এই যে আপনি যত কথা শুনছেন, বেশিরভাগ লোকই আমার ধারণা, আমি যতটুকু তাদের কথা শুনে বুঝছি, আসলে তারা যে ঘটনাটা কি পুরা না বুঝেই বলার খাতিরে বলছে। আরেকটা জিনিস হচ্ছে, এই আমাদের মতন দরিদ্র দেশগুলোতে একটা জিনিস খুব কাজ করে, সেটা হচ্ছে এন্টি স্টাবলিশমেন্ট সেন্টিমেন্টটা খুব কাজ করে। মানে সরকার যাই বলবে তার বিপক্ষে বলতে হবে না, যদি আমেরিকান সৈন্য এসে আমাদেরকে দখল করে নেয়। আচ্ছা, প্রথমত হচ্ছে না, এটা কিন্তু আমার বক্তব্য বললাম। আচ্ছা, রাইট, আপনার বক্তব্য, আপনি আমজনতার বক্তব্য না, যাক ধন্যবাদ। মানে কিছুর দিক দিয়ে নিরাপদে আসি, আপনাকে বোঝানো সহজ। কিন্তু আমি একটা অবুঝের মতোই জানতে চাই। না আমি বলি শোনেন, একটা জিনিস কি মনে রাখবেন, একটা জায়গা দখল করাটা, এটা দখল করা এবং দখলে রাখা। আপনি যেমন আমাদের যে মনে করেন সামরিক শক্তি আছে, সেই সামর্থ্য দিয়ে একটা বিদেশি বড় একটা শক্তি আমাদেরকে বোমা টোমা মারলো, তারা আমাদেরকে একটু কণ্ঠাসা করে ফেললো, তাদের কিছু লোকও আসলো, কিন্তু ওই লোকটাকে ওই জায়গায় ধরে রাখা সেই সব গুরুত্বপূর্ণ। 15 বছর 8 মাস কি দখল ছিল না? তারা যেটা করছে, খুব টেকনিক্যালি যেটা করছে, যে সরাসরি তারা ইয়ে করে নাই, মানে কালচারাল অ্যাগ্রেশন, ইকোনমিক অ্যাগ্রেশন, পলিটিক্যাল সাবজুগেশন, এই সব মিলাই তারা করেছে। আমি সরাসরি জানতে চাই, মানে আপনার কাছে জানতে চাই, কিন্তু তার আগে স্যারের কাছে জানতে চাই আমি। এরপর আমরা পাক ভারত অস্থিরতার দিকে যাব। যেটি বললেন মেজর জামান যেটি বললেন, যে ভারতের একটা ইন্টারেস্ট ছিল এই আরাকান নিয়ে, চীনের ইন্টারেস্ট আছে, ফ্রান্সের, এই সবগুলো বড় বড় দেশ, বাংলাদেশ কিন্তু সেখানে নাই। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশকে তাদের প্লেট হিসেবে ইউজ করে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখন এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশকে ভারত যে চোখে দেখছে, যে অনেকটা তো ভারতের মিডিয়ার থেকে মনে হচ্ছে যে বাংলাদেশ তাদের একটা রাজ্য ছিল, সেটি হারিয়ে গেছে, ভারতের কিছু মিডিয়ার বক্তব্য থেকে মনে হয়। সেই জায়গা থেকে ভারতের এই কর্মকাণ্ডে ভারত কি করবে বাংলাদেশকে নিয়ে? ভারত তো তাদের মিডিয়া দিয়ে যেভাবে ওয়ার করছে, ওরা এক্স্যাক্টলি, হ্যাঁ, সেই আশঙ্কার কথা বলছি আমি। ভারত আমাদের সবসময় বিপক্ষে, ভারতকে আমি শত্রু বলতে চাই না, না, কিন্তু ভারতের স্বার্থ তারা কখনো আমাদের সাথে এক করবে না। আর মায়ানমারের সমুদ্র সীমার সময় দেখেন, ভারত মায়ানমারকে লয়ার দিয়েছে, আমাদের পাশে দাঁড়িয়েছে পশ্চিমের দেশ আমেরিকা আর ব্রিটেন। ভারত, আমরা যখন আমরা তো শুনলাম যে ভারত বলে আমাদেরকে সাহায্য করছে এই সমুদ্র সীমা পাওয়ার বিষয়ে। মোটেও না, আপনি এক্সাম্পল দেখেন, উনি লয়ার দিয়েছে, ইন্ডিয়ান আমাদের সরকার প্রচার করছে, তো তখন আল্লাহ জানে আমাদের সরকার তখনকার ওইটা আমাদের সরকার ছিল, ওটা ভারতের প্রতিনিধি ছিল। দেখেন ওই যে লয়ার ইন্ডিয়ান, আমাদেরকে চীন 2টা সাবমেরিন দিচ্ছে, সাথে সাথে ভারত গিফট করছে মায়ানমারকে সাবমেরিন। ভারত সবসময় মায়ানমারের শাসকদের পক্ষে ছিল, আমাদেরকে ভারত সবসময় যাতে ক্ষতি করে মায়ানমার, সবসময় ওই কাজ করছে। এনিওয়ে, আমি আসল কথাতে বলি, মার্কিন যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণকে শ্রদ্ধা করে, এবং তারা তাদের একটা বিশাল যে কংগ্রেস, ভোটার্স, স্টেট ডিপার্টমেন্ট, এরা প্রত্যেকটা অর্গান বাংলাদেশের। কারা বাংলাদেশের বিপক্ষে? ওই যে তুলসী গ্যাবার্ড আর ওই প্যাটেল, 2টা ইন্টেলিজেন্স, আর কিছু স্টেট ডিপার্টমেন্টে ভারতীয় বংশোদ্ভূতরা। মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে এই সময়টা, এই সুযোগ আর কখনো আসবে না। মার্কিন যুক্তরাষ্ট্র চায় শুধু রোহিঙ্গারাই ফেরত যাবে না। আপনি চিন্তা করেন, রোহিঙ্গারা যদি এখন না ফেরত যায়, ওরা কি হারে প্রডিউস করে বাচ্চা, হ্যাঁ, এক বছরে কয়েক লক্ষ করে বাচ্চা প্রডিউস। আপনার দেশ তো আরেকটা লাইন আমার জানার আছে, আমরা অন্য পাক ভারত প্রশ্নে যাব। সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান কি হবে যখন আমেরিকান আর্মি এখানে থাকবে? আমেরিকান আর্মি এখানে থাকবে না। আমেরিকান আর্মি আমাদেরকে কি করবে? আমেরিকানদের তো আমরাই চাচ্ছি ওইখান থেকে একটা মনিটরিং পয়েন্ট। আমি শুনেছি যে 10th ইনফ্যান্ট্রি ডিভিশন, যেটা আমাদের
রামুতে রয়েছে, তারা কক্সবাজার। অলরেডি কিন্তু সাপ্লাইজ দিচ্ছে আরাকান আর্মিকে। না সেটা তো ভূমিকম্প সময় আমরা না না দেখলাম না, দুটো এই যে প্লেন এখন চলে গেল। এখন এখন আচ্ছা, আরাকান আচ্ছা। আর্মি এই উদ্দেশ্যটা কি, ওই যে 20% যেটা এখনো ইয়ের দখলে, ওইখানে এই যে সিটওয়ে অঞ্চলটা, ওইটাকে আরাকান ইয়ের থেকে মুক্ত করতে, আরাকান আমাদের কি সামরিক সাপ্লাই দিচ্ছে সামরিক 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 সাপ্লাই দিচ্ছে। দেখেন ওয়ার্ডিংটা কেমন ওইখানে, ওয়ার্ডিং ছিল যে লজিস্টিক্যাল সাপোর্ট। কিসের ওয়ার্ডিং এটা, কোনো চুক্তি হয়েছে কি এটা? হ্যাঁ, একটা লিখিত আন্ডারটেকিং হয়েছে, চুক্তি হয়েছে কিনা আমি জানি না, কার এগুলো সাথে কিন্তু কার? গোপনীয়, এগুলো গোপনীয়। সামরিক বাহিনীর সাথে আমেরিকান নাম্বার 2 প্যাসিফিক কমান্ডার ঢাকায় এসে সেনাবাহিনী প্রধানের সাথে আলোচনা করেছে। আমার মনে হয় কী করেছে আমরা জানি না, তবে যথেষ্ট সামরিক বিষয় নিয়েই আলোচনা করেছে। শোনা গিয়েছে যে 3টা ডিভিশন, এই 24 ইনফেন্ট্রি ডিভিশন যেটা অলরেডি হিল ট্র্যাক্সে খুবই ব্যস্ত, কিভাবে তাকে ইয়ে করবে মায়ানমারের কাজে, আই হ্যাভ নো আইডিয়া। 10 ইনফেন্ট্রি ডিভিশনটাই সবচেয়ে প্রাসঙ্গিক, আর সিলেটে 17 ইনফেন্ট্রি ডিভিশন, বরিশাল ডিভিশনের কথাও বলা হয়। আমরা যা শুনেছি, আমি মানে একেবারে আমার ব্যাচমেট তো ওই লেভেলে ছিল, তো ও যা বললো যে 3টা ডিভিশন মানে টোটাল 24,000 ইন অল, একটা কোর প্রায় 24,000-এর সমান, প্রায় বোধহয় আরও বেশি, পুরো আরাকান আর্মির চেয়েও বেশি। আমরা একটু মেজর জামানের কাছে আসতেছি। জাস্ট একটা কথা মেনশন করি যে এর লাস্টের ওয়ার্ডিংটা ছিল ট্যাকটিক্যাল সাপোর্ট। বাংলাদেশের সেনাবাহিনী প্রয়োজনে ট্যাকটিক্যাল সাপোর্ট দেবে। প্রথম দায়িত্ব হচ্ছে ওই অঞ্চলটাকে মুক্ত করা। আমেরিকানরা চায় ওই অঞ্চলটা, যেটা এখনো বুঝতে পারছি। আমি জানি না স্যার, আপনি এটা বলছেন এটা অনেক বেশি কনফিডেন্সিয়াল, তারপর আপনি নিশ্চয়ই কোনো সূত্র আছে। জি মেজর জামান, আমি খুব সংক্ষেপে জানতে চাই যে স্যার যেটা বললেন এই বিষয়ে আপনার সামরিক আমি জ্ঞান কি বলে? আপনি বলছি, আপনি শুনে। প্রথমত হচ্ছে যে এক মিনিটে যাবো আমরা। আপনি 1 মিনিটে বললে আমার জন্য একটু মানে না, আমি আবার পরে বিরতির পরে আবার কথা বলবো। আচ্ছা, তো তাহলে এইটুকু বলি যে অনেকগুলো জিনিস থাকে না জানেন, ওই মানে ফর্মালি আসে না, ইনফর্মালি অনেক কাজ করতে হয়। আমি মিলিটারি অপারেশনের একজন লোক হিসেবে বলছি, আমাকে ইনফর্মালি অনেকগুলো কাজ করতে হয়েছে। আপনি তো এখানকার একটা ডিভিশনে কাজ করেছেন একটা সময়। রাইট, আমি 24 ডিবির আন্ডার কাজ করছি, আলীকদমে ছিলাম। তো হচ্ছে কি সব কিছু কাগজ কলমে বা আপনার কেতাবে হয় না। এখন হচ্ছে সিচুয়েশন অন গ্রাউন্ড, সেটা আমি নিজে যতটুকু বুঝছি, আমার হায়ার কমান্ডারকে বলে জানা, ঠিক আছে। এই আপনার মনে আছে ব্রিগেডের শাখাওয়াত, উনি যে চিফ ইলেকশন কমিশনার ছিলেন, এখন উপদেষ্টা, উনি ছিলেন ব্রিগেড কমান্ডার। তো অনেকগুলো কাজ করতে হয় যেগুলো ইয়ে করা যায় না, আর এগুলো আমরা বলতেও পারি না সরকারের সাথে কী হয়েছে। সরকার আনঅফিশিয়ালি অনেক কিছু অ্যাপ্রুভাল দেয়, এবং সরকার পর্যায়ে ওই চুক্তিটা তো অনেক পরের ব্যাপার, ওগুলো তো ফর্মাল ইনস্ট্রুমেন্ট, কিন্তু তার আগে ইনফর্মালি অনেক কিছু হয়। তো বিশেষ করে মায়ানমারের পরিস্থিতিতে ফ্লুইড, এটা একেবারে স্টেবল হয়নি, তো কাজে এই ফ্লুইড সিচুয়েশনে অনেক কিছু হবে। এখানে আপনাকে মনে রাখতে হবে যে ওখানে শুধু আরাকান আর্মি ফাইট করছে না, আরাকান আর্মির পিছনে ওই যে আমি চীনের কথা বললাম, তাদের একটা বিরাট স্টেক আছে, কারণ ওই যে তাদের যে গ্যাস এবং তেল পাইপলাইন গেছে ওখান দিয়ে, আপনি কত বড় স্ট্র্যাটেজিক। আমরা এখানে সামরিক সাহায্য করতে যাব আর চীন আমাদেরকে বন্ধু হিসেবে নিবে? আমি ভারতের কথা তো বলিনি। আপনি ভারতের কথা আপাতত উজ্জ্বল রাখেন। হ্যাঁ, রাখলাম। আমি চীনের কথা শুনুন। চীন খুব আমি যতটুকু বুঝি যে ডিপ্লোম্যাসিতে চীন কিন্তু বর্তমানে যে ধরনের অ্যাসার্টিভ অ্যাপ্রোচ নিয়েছে এবং নিজের স্বার্থটাকে হাসিল করার জন্য একই জায়গায় 2 রকম নীতি করতে পারে। এটা আমি ছোট্ট একটু বিরতি দেবো, কিন্তু আমি বুঝতে পারছি না যে এমন একটা পরিস্থিতিতে যাচ্ছে যে চীন আর যুক্তরাষ্ট্র সামরিক চুক্তিতে একই রকমের জায়গায় চলে আসছে। এটা খুব অ্যাবসার্ড লাগে সাধারণ ডিপ্লোম্যাটিক। অনেক আগেই ঐকমত্য হয়েছে চীন আর যুক্তরাষ্ট্র। যাই হোক, আমরা এই বিষয়ে আরো আলোচনা, ছোট্ট একটু বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা আলোচনা করছিলাম পাক ভারত অস্থিরতা এবং মিয়ানমারের করিডোর নিয়ে। আমাদের ছোট্ট একটু বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতি থেকে ফিরে আবার আলোচনায় যুক্ত হব। দর্শক, আবারও স্বাগত আপনাদেরকে। যেটি মেজর জামান বলছিলেন, আপনি যদি একটু সংক্ষেপে আমাদের এই প্রসঙ্গটি শেষ করেন। যে আমি শেষ করতে যাচ্ছি, আপনি যদি একটা ক্রোনোলজি খেয়াল করেন, আমাদের চীনে গিয়ে
আমাদের বর্তমানে যিনি হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা ইস্যু, সিকিউরিটি অ্যাডভাইজার এখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিল খলিল সাহেব, তো উনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং চীনের সাথে আপনার একটু আগে আপনার একটা সন্দেহ ছিল চীন এবং একসাথে কিভাবে আমেরিকা কিভাবে একা হবে। শুনেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেশ, প্রদেশ এবং পার্টিকুলার জায়গা সেইগুলো নিয়ে একমত, দ্বিমত, বৈরিতা একই দেশের মধ্যে ওই পার্টিকুলার এলাকায়, কারণ তার ইন্টারেস্ট আছে। তো যে জায়গায় ইন্টারেস্ট আছে আপনি চিন্তা করে দেখেন, ওই যে আমি প্রথম উদাহরণ দিয়েছিলাম যে ভারত এবং চীন কিভাবে একই সময়ে মায়ানমারের বন্ধু হয়, দুই দেশ তো বৈরী। ঠিক এটা হচ্ছে এরকম, এবং চীনের একটা বড় স্বার্থটা সুতরাং তাকে সিকিউর করতেই হবে। তার ওই যে গ্যাস পাইপ লাইনে চলে গেছে কুনমিংয়ে এবং ওখানে ডিপ সি পোর্ট, তারপর হচ্ছে গ্যাসের বড় রিজার্ভ আপনার ওই সিটিওর মিয়ানমার রাখেন ওখানে, এগুলো তাদের গুরুত্বপূর্ণ। এখন বলেন যে গতকাল যে ওই এলাকা থেকে রোহিঙ্গাদেরকে ইজেক্ট করার জন্য চীনের মনসম্মতি ছিল, ও তাদের ইকোনমিক জোন আছে, ফাইন, কিন্তু এটা হচ্ছে 5 বছর আগে, 10 বছর আগে বা 3 বছর আগে। বাট হোয়াট ইজ দ্য কারেন্ট সিচুয়েশন? সেই জন্যে ওই যে আপনি যেটা মানে আপনারা বলেন না যে বন্ধুত্ব সবার সাথে, শত্রুতা কারোর সাথে নাই, আসলে আন্তর্জাতিক সম্পর্কে সবসময় সময় ভেদে, দেশ ভেদে, স্থান ভেদে, স্থান কালপাত্র, রাইট, এর উপর নির্ভর করে আন্তর্জাতিক সম্পর্ক। আমরা কথা বলছিলাম মিয়ানমার করিডোর নিয়ে, আসলে এই আলোচনা আরও চলবে। আমি ঠিক এই মুহূর্তে মানে আলোচনার জায়গাটা আবার পাক ভারত অস্থিরতার দিকে নিতে চাই। অধ্যাপক শহীদুজ্জামান, আপনি এই বিষয়গুলো তো আরও পরিস্থিতিগুলো অবজার্ভ করছেন নিশ্চয়ই। ঠিক এই মুহূর্তে ভারতের সাথে পাকিস্তানের যে সম্পর্ক, ভারতের ইন্টারনাল যে সম্পর্ক, ভারতে যে সরকার আছে নরেন্দ্র মোদী, তার পলিটিক্যাল স্ট্যান্ডটা কতটা মজবুত, সেই বিষয়গুলো যেমন সত্য, তেমনি পাকিস্তানের যে সরকার, পাকিস্তানের যে অবস্থান, সেটিও বিবেচনায়। আমার বিবেচনা হলো যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের ডিপ্লোম্যাটিক, বাংলাদেশের জায়গার থেকে বাংলাদেশ তরল অবস্থাতেই আছে, ভারতকে সে বন্ধুত্বের বাইরে নিতে চায় না, কিন্তু ভারত কেমন যেন অন্য ধরনের একটা আচরণের জায়গায় আছে। আমি জানি না আমি বোঝাতে পারলাম কিনা। বাংলাদেশের উপর কোনো প্রভাব কি হতে পারে, বাংলাদেশ ঠিক কোন পরিস্থিতিতে আছে? আমি আমার দেশ নিয়েই থাকলাম। আমার মনে হয় না যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের ব্যাপারে বাংলাদেশের এমন কোনো গভীর কমিটমেন্টে বা কোনো বিপদে এখনো কোনো ওরকম কোনো কিছু ঘটেনি। আমাদের মুখ্য বিষয় এখন হচ্ছে আমরা মায়ানমারকে নিয়ে কি করব, আমেরিকার সহযোগিতা কি করব। এখন মোদির কথা যদি আপনি চিন্তা করেন, মোদির পজিশন কিন্তু ইনক্রিজিংলি দুর্বল হয়ে যাচ্ছে। সেটা কি ইন্টারনাল পলিটিক্সে, মানে ইন্ডিয়াতেই নাকি ডিপ্লোম্যাটিক ইয়েতে, ইন্টারন্যাশনাল পলিটিক্সে? ইন্টারন্যাশনাল পলিটিক্সে তো অবশ্যই। মোদি বিশ্বব্যাপী ইসরায়েলকে বাদ দিলে খুব বেশি কোনো সমর্থন পাচ্ছে না, এবং সবচেয়ে বড় ভয় হচ্ছে যে মোদি আন্তর্জাতিক আইন এমনভাবে লঙ্ঘন করেছে, ইন্ডাস ওয়াটার ট্রিটি করে পাকিস্তানের জীবন মরণ বাস্তবতা, এটা করতে পারে না, কোনো দেশই এরকম অসভ্য আচরণ করে না। কেননা 90% অফ পাকিস্তানস এগ্রিকালচার নির্ভর করে এই পানির ফ্লোয়ের উপরে, এবং এটা মোদি, উনি তো বাংলাদেশের একটা ছোট্ট ট্রান্সশিপমেন্ট চুক্তি ছিল সেটাও বাতিল করেছে। সেটা না হয় চিন্তা করা যায়, কিন্তু পাকিস্তানের যেটা করেছে, পাকিস্তান যথাযথই বলছে এটা যুদ্ধ ঘোষণা, ইটস এ ডিক্লারেশন অফ ওয়ার। হ্যাঁ, এবং পাকিস্তানে যদি এখন উগ্র কোনো মেন্টালিটির জেনারেলসরা থাকতো একসাথে, আমি অবাক হতাম না যদি তারা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন্স স্বল্প পাল্লার নিয়ে যদি একদম বর্ডারের মধ্যে এমনি বসিয়ে দিলে ইন্ডিয়ার কি অবস্থা হতো, মেন্টাল শক, সাইকোলজিক্যাল শক। সাথে সাথেই আমেরিকা ইন্ডিয়াকে ওয়ার্ন করতো যে তুমি পানি ছাইড়া দাও, ডোন্ট টেক দ্য রিস্ক, বিকজ পাকিস্তান যে কোনো, এটা তো ওদের অস্তিত্বের। তারপর দেখেন পাকিস্তান কী করলো, যে সিমলা চুক্তি যেটা 72-এর, সেটা থেকে ওরা এখন এর ইমপ্লিকেশন হচ্ছে যে কাশ্মীরে যে লাইন অফ কন্ট্রোল এতদিন মেনে চলেছে, সেটার প্রতি পাকিস্তান আর রেসপেক্টফুল থাকবে না। কাজেই দুইটা দেশই কিন্তু এমন পরিস্থিতিতে ফেলেছে একে অপরকে, যে মূলত ইন্ডিয়াই দায়ী। ইন্ডিয়া এখন তারপর ওভার ফ্লাইটস বন্ধ। চিন্তা করেন, ইন্ডিয়ান এখন ফ্লাইটস হিন্দুকুশ পর্বতের উপর দিয়ে যাবে, যেটা অনেক উঁচু,
পাইলটসদের স্পেশাল ট্রেনিং প্রয়োজন। আর অক্সিজেন সাপ্লাই যা লাগে 15 মিনিটের জন্য অক্সিজেন সাপ্লাই, সাধারণত এটা এখন 45 মিনিটের অক্সিজেন, যেটা অনেক এক্সপেন্সিভ। কেননা ওই উচ্চতায় যখন আস্তে আস্তে নিচে নামবে তখন অক্সিজেনের যে অভাব হবে সেটা পূরণ করার জন্য প্রচুর অক্সিজেন বেশি লাগবে। ইন্ডিয়া, মোট কথা হচ্ছে যে ইন্ডিয়ার পাকিস্তানের ওভারফ্লাইট ব্যান করে তারা নিজেরাই নিজেদেরকে বিপদে আমি ফেলছে। একটু মেজর জামানের কাছে আসতে চাই। সেটি হলো যে কথাটি বললেন, আমরা এক ধরনের তো সম্পর্ক ভারতের সাথে বাংলাদেশে গড়েই উঠেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতের গ্রুমিং ছিল ভালো, গ্রুমিং বলতে উন্নয়নের, ডেভেলপমেন্টের কারণে। ঠিক এই মুহূর্তে পাক ভারতের যে অস্থিরতা এবং বাংলাদেশের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, একটি অস্বাভাবিক সরকার আছে বাংলাদেশে। অস্বাভাবিক বলতে আমি নেগেটিভলি বলছি না, কিন্তু এ ধরনের সরকার বাংলাদেশে ছিল না। 50 বছর হয়ে গিয়েছে বাংলাদেশে, এখন নির্বাচন, এই সব কিছু নিয়ে ইন্টারনালিও আমরা বেশ এক ধরনের বিভিন্ন টানাপোড়েনের মধ্যে যাচ্ছি। এই ক্ষেত্রে বাংলাদেশের উপর কি প্রভাব আসতে পারে কিনা, সামরিক জায়গার বিবেচনা করেই বলুন। রাইট, এক্স্যাক্টলি। এই আমি আসার আগে কিছুক্ষণ এই পালকি শর্মা উপাধ্যায়, উনি একটা জায়গা আছে কাশ্মীরের, তো সেই এলাকা থেকে প্রায় ওই খুব হটস্পট দুই দেশের মধ্যেই। তো বলছে যে এই জায়গাটা নিয়ে এরকম আমাদের উত্তপ্ত অবস্থা, আবার এদিকে আমাদের দেশের পূর্ব দিকে বাংলাদেশ, আমাদের বর্ডার উত্তপ্ত। এতদিন বাংলাদেশ এই যে সীমান্তে, ইতিমধ্যে সময় শেষ, কিন্তু গ্রেস টাইম চলছে আপনার 1 মিনিট। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সরি। তো এখন আপনি, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে, আমাদেরকে মোকাবেলা করতে হবে। ভারত প্রতিবেশী কিন্তু বন্ধু না, এটা আমি কোনো সময় মনে করি না। এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্থায়ী বন্ধুত্ব বলে কোনো কিছু নেই। এবং ভারতের যে এই 15 বছর 8 মাসে গড়ে তোলা তাদের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যর মানে সেই দখল বা প্রভাব রাখার জন্য তারা সর্বতোভাবে চেষ্টা করে যাবে। এবং অর্থাৎ আমাদেরকে সতর্ক থাকতে না হবে। ভাই, আর ছোট্ট একটা লাইন যোগ করি, এবং আওয়ামী লীগ সামনে আসতে পারছে না, কিন্তু আওয়ামী লীগের বি টিম হিসেবে কাকে ব্যবহার করা যায় বা কয়টা বি টিম মাঠে নামানো যায়, যাতে করে বর্তমান সরকারকে অস্থিতিশীল করা যায়, যাতে করে তারা কোনো স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়া থেকে বিরত থাকে। ধন্যবাদ। অর্থাৎ প্রধান উপদেষ্টার দুটো বাক্য আমি রেখেছিলাম, কিন্তু এটি নিয়ে আলোচনা করতে বললাম না। যুদ্ধের প্রস্তুতি না রাখাটি আত্মঘাতী এবং যুদ্ধের জয় ছাড়া কোনো পথ নেই। এইটা খুবই যৌক্তিক। ছোট্ট একটা কথা বলবো, একদম 10 সেকেন্ড, 10 সেকেন্ডে বলে দিচ্ছি। শোনেন, মিলিটারি সবসময় তাদের লক্ষ্যই হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুত থাকা। আমি সারা জীবনে যুদ্ধ নাও করতে পারি, প্রস্তুতি সবসময় থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য। দর্শক, আমি এই বিষয় নিয়ে আমি আর বেশি কিছু বলতে পারবো না, তবে আমি এক ধরনের তরুণ প্রজন্মের, মানে আমার চেয়েও তরুণ যারা, তাদের একটি স্বপ্ন বলতে পারি যে ইউরোপিয়ানরা তারা বিভিন্নভাবে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং তাদের সেই পূর্বসূরিদের সেই কষ্ট 1000, 1500, 5000 মাইল দূরের থেকে মাত্র 18 ফিটের জাহাজ নিয়ে ভাস্কো দা গামা এসে আবিষ্কার করেছিল এবং দেশগুলো দখল করেছিল, এবং সেই কারণে এখন তারা যারা আছে তারা ভালো আছে। বাংলাদেশ, জানি না, কখনো কোনো দেশ দখল করার প্রয়োজন নেই বাংলাদেশের, কিন্তু বাংলাদেশের নাগরিক তো অবশ্যই ভালো থাকার প্রয়োজন হতে পারে। আমি এই ধরনের একটি ইঙ্গিত দিয়ে শেষ করতে চাই আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।